ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে বড় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে কিছু দেশ অনাগ্রহী। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর আগুনের গোলক এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। মঙ্গলবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের কাছে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তেহরান, সিরাজ ও তাবরিজ শহরে ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত 5টি ড্রোন ছোড়া হয়। একই সময় সেখানে রকেটও নিক্ষেপ করা হয়েছে। চলমান যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় হামলা বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। এদিকে সোমবার রাতভর তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে তেল আবিবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। শুধু ইসরায়েলই নয়, প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি তেল ক্ষেত্র ও বিমানবন্দরও হামলা চালায় তেহরান। এছাড়া সৌদি, কাতার ও বাহরাইন ইরানের হামলার প্রতিহতের দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালী স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের আহ্বান বেশ কয়েকটি দেশের নাকচের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। হরমুজ প্রণালী খুব বেশি দিন এভাবে ব্যবহার করা সম্ভব হবে না। অনেক দেশ আমাকে জানিয়েছে তারা আসছে। কেউ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কেউ ততটা নয়। এমনও কিছু দেশ আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি, অথচ তারা তেমন উৎসাহ দেখায়নি। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিশাল আকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা 30 ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরীটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে লেবানন থেকেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। নাহারিয়ায় বেশ কয়েকজনের হতাহতেরও খবর পাওয়া গেছে। পাশাপাশি ইসরায়েলের স্থলবাহিনী দক্ষিণ লেবাননে নতুন অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আইডিএফ। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করার পর তা আবারও পুনরায় সচল করেছে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে সাময়িকভাবে বন্ধ থাকার পর বিমান চলাচল কার্যক্রম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে রয়টার্সের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে আসা বড় ধরনের নিরাপত্তা হুমকির জবাবে ইউএই এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ শুরু করে। যে কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছিল। এদিকে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের আকাশপথ সুরক্ষিত রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় ফ্লাইট কার্যক্রম আবারও আগের অবস্থায় ফিরেছে। বিশ্বজুড়ে বিমান চলাচলের ইতিহাসে 2026 সাল এক চরম অনিশ্চয়তার বছর হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের আকাশসীমায়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের সঙ্গে যুদ্ধ চলায় তেলের দাম বর্তমানে আকাশচুম্বী এবং দিন দিন এটি লাগাম ছাড়া হচ্ছে। ফলে বিমান সংস্থাগুলোর জ্বালানি খরচ অনেক বেড়ে যাচ্ছে। এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত বিশ্বজুড়ে সাধারণ ভ্রমণকারীদের পকেটেই আঘাত করতে পারে। সিএনএনে প্রকাশিত এক বিশ্লেষণে দেখা গেছে, এই যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় এখন নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতে যাচ্ছেন সাধারণ যাত্রীরা। একদিকে আকাশ ছোঁয়া টিকিটের দাম, অন্যদিকে হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে টিকিট প্রাপ্তিতে চরম ভোগান্তি। সব মিলিয়ে বিশ্বজুড়ে আকাশপথের যাত্রীরা এক ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছেন।
এই যুদ্ধের প্রভাব শুধু তেলের দামেই সীমাবদ্ধ নেই, এটি বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। বিমান চলাচল সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে প্রায় 50,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এটি বিমান সংস্থাগুলোর স্বাভাবিক কার্যক্রমে বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছে। আমেরিকান এয়ারলাইন্সের সাবেক নির্বাহী রব ব্রিটন পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, একটি এয়ারলাইন্সের মোট খরচের প্রায় 20 থেকে 30% ব্যয় হয় এই জেট ফুয়েলের পেছনে, আর এই খরচ পুরোটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর। ঐতিহাসিকভাবে দেখা গেছে, জ্বালানির দাম বাড়লে বিমান সংস্থাগুলো দ্রুত টিকিটের দাম বাড়িয়ে বাড়তি খরচের সমন্বয় করে থাকে। জ্বালানি তেলের বাড়তি দাম শুধু ভাড়াই বাড়াবে না, এটি অন্যভাবেও যাত্রীদের ক্ষতি করতে পারে। অনেক ফ্লাইট আগে লাভজনক থাকলেও এখন তেলের দামের কারণে সেগুলো লোকসানি হয়ে পড়েছে। ফলে বিমান সংস্থাগুলো এখন অনেক রুটে তাদের ফ্লাইট বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রভাব কেবল তেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে কৃষকরা সারের জন্য এই জলপথের উপর নির্ভরশীল। সার সরবরাহ ব্যাহত হলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে নিত্যপণ্যের দাম সরাসরি বেড়ে যেতে পারে। ফলে তেলের সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে এক ভয়াবহ খাদ্য মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে সেজ্জেল-2 ক্ষেপণাস্ত্র সহ একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের শুরুর পর প্রথমবারের মতো সেজেল-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের তৈরি সেজেল-2 ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি অন্য নামেও পরিচিত, যেমন সাজেল, আশৌরা ও আশুরা ক্ষেপণাস্ত্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের 54তম ধাপ শুরু করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেজেল ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইরানের সেজেল-2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় 700 কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। 1990-এর দশকের শুরুতে সেজেল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সিএসআইএস তথ্য বলছে 2008 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। ওই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় 2009 সালের মে মাসে। 2009 সালের পর থেকে ক্ষেপণাস্ত্রটির আরও 4টি ফ্লাইট পরীক্ষা পরিচালিত হয়েছে। ষষ্ঠ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 1900 কিলোমিটার পথ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছায়। এবার ইরান যুদ্ধের 16তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। আফগানিস্তানের কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান। তবে পাকিস্তান দাবি করেছে তারা কোনো বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে সোমবার স্থানীয় সময় রাত প্রায় 9টার দিকে এই হামলা চালানো হয়। হামলায় 2000 শয্যা বিশিষ্ট হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। নিরাময় কেন্দ্রটিতে প্রায় 400 জন নিহত ও 250 জন আহত হয়েছে বলে জানিয়েছে হামিদুল্লাহ। হামলার সময় ওই হাসপাতালে প্রায় 3000 মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন। এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে বলেছে, তারা কাবুল এবং পূর্ব আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে। ভারতের উড়িষ্যা রাজ্যের এক হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে অন্তত 10 রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছে হাসপাতালের 11 জন কর্মী। আহতদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ভোর রাতে উড়িষ্যার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। ঘটনার সময় হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত 23 জন রোগী ছিলেন। এই ঘটনায় সেখানকার 10 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি হাসপাতাল পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে।
প্রায় 2 সপ্তাহের বিরতির পর আবারও তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক বিমান মোতায়েন শুরু করেছে চীন। স্থানীয় সময় রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 26টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে, যেগুলোর বেশিরভাগই তাইওয়ান প্রণালী অঞ্চলে সক্রিয় ছিল। এর আগে 25 ফেব্রুয়ারি 30টি বিমান দেখা গিয়েছিল, যা যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল হিসেবে উল্লেখ করা হয়। তবে 27 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত কোনো চীনা সামরিক বিমান দেখা যায়নি। এরপর বিচ্ছিন্নভাবে অল্প কিছু কার্যক্রম লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক এই বড় আকারের উপস্থিতি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তবে এই বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। 7 দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের ইব্রাহিম শেখ। কুয়ালালামপুরের কিংস্টন হোটেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী কোরআনের হাফেজ কারি আবু রায়হান, হাফেজ জুবাইর আহমেদ তাশরিফ সহ আরও অনেকেই। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। পবিত্র রমজান উপলক্ষে মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশি ইউথ কমিউনিটি। বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন সহ 7টি দেশের প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। দুটি ভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগিতায় ছিল 4 থেকে 12 বছরের শিশুরাও। দ্বিতীয় ক্যাটাগরিতে অংশ নেয়া হাফেজদের জন্য বিচারক হিসেবে ছিলেন মুফতি আব্দুল কাইম মোল্লা, বিশ্বজয়ী করি আবু রায়হান, হাফেজ জুবাইর আহমেদ তাশরিফ এবং হাফেজ মাওলানা একরামুল হক। এই প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হন বাংলাদেশের হাফেজ ইব্রাহিম শেখ। এই কোরআন কম্পিটিশনে প্রায় মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা ছিল। এর ভিতরে আমি আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অনেক শুকর। আমি রায়হান এবং তাশরিফ আমরা ছিলাম। এখানে প্রতিযোগী ছিল বিভিন্ন দেশের, আলহামদুলিল্লাহ তার মধ্যে আমাদের বাংলাদেশ বিজয়ী হয়েছে। আন্তরিকতা, ভালোবাসা আমাদের দেশি ভাইদের প্রতি, এটা আমি পরিপূর্ণ এবার আলহামদুলিল্লাহ পবিত্র তারাবির নামাজের পাশাপাশি এই আন্তরিকতাও পেয়েছি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হাসনিজাল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার লেবার সিদ্দিকুর রহমান, সিআইপি মোহাম্মদ ইকবাল হোসেন, রওশন দাস, মোহাম্মদ আবু বকর সিদ্দিক নাসিম সহ অনেকে। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।